সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের প্রথম যে গল্প সেটা হচ্ছে ছুটি। এই গল্প থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে, তাই বড় প্রশ্ন আসলেও এর মূল বিষয় তোমাদের পড়ে রাখা অবশ্যই দরকার, কারণ এখান থেকে যে কোনো জায়গা থেকে লাইন তুলে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে সেই ঘটনার বিবরণ। তাই অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। প্রথম সেমিস্টারের সাজেশনের মতো এবার সেকেন্ড সেমিস্টারেরও সাজেশন আমরা আপলোড করব। তো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমাকে ফ্রেন্ড বানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমাদের এই ভিডিওর বা এই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে তোমরা পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। আজকের আমাদের পাঠ্য বিষয় ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। টেক্সট তোমরা পড়ো, টেক্সট আগে পড়ো, তারপর তোমরা সহায়িকা পড়ো। টেক্সট জানা থাকলে তোমরা যে কোনো প্রশ্ন কিন্তু লিখতে পারবে। তো এই ভিডিওটা দেখার পরে আশা করছি তোমরা যে কোনো প্রশ্ন এই ছুটি থেকে আসুক না কেন তোমরা পারবে। তো ছুটি গল্পটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে দেখো কি বলা হয়েছে। বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গোড়াইয়া লইয়া যাইবে। তাহলে বালক দিকে সর্দার ফটিক চক্রবর্তী, তার মাথায় একটা নতুন চিন্তা এলো, একটা নতুন খেলার চিন্তা এলো, একটা নতুন ভাবোদয় হলো যে নদীর ধারে একটা প্রকাণ্ড শাল গাছ সেটা মাস্তুলে পরিণত হবার প্রতীক্ষায় পড়েছিল। তো স্থির হলো কি সেটা সকলে মিলে গড়িয়ে খেলা করবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে অনুমোদন করল। যে ব্যক্তির কাঠ, এই কাঠটা যে ব্যক্তির, যে তার তো অসুবিধা হবে, কারণ কাঠটা গড়িয়ে দিলে অসুবিধা হবে বা বিস্ময় হবে, বিরক্তি হবে। তো সেইটা উপলব্ধি করেই বালকেরা, তাহলে তো মজা হবে, সে তো বিরক্ত হবে, এই বিরক্তি করার জন্যই তারা কিন্তু প্রস্তাবে সবাই অনুমোদন করল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়া বসিল। তাহলে সকলে মিলে যখন মনোযোগ করছে, সকলে খেলবে বলে মনোযোগ করেছে, তো সেই সময় মাখনলাল তার কনিষ্ঠ অর্থাৎ ফটিকের ভাই কনিষ্ঠ মাখনলাল কি করছে, সেই গুঁড়ির উপর গিয়ে বসেছে। ছেলেরা এরূপ ওদার উদ্দেশ্য দেখিয়া কিছুটা বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আদুরু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। ফটিকের ভাই মাখনলাল সে কিছুতেই বিচলিত হইল না, সে চুপচাপ বসে আছে। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপেই দখল করিয়া রইল। তাহলে মাখনলালকে বলা সত্ত্বেও সে কিন্তু উঠেনি, কোথা থেকে, মাস্তুল থেকে উঠেনি। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষায়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না, কারণ ফটিক তো বালকদের সর্দার, তার কি উচিত ছিল সঙ্গে সঙ্গে একটা চর কষিয়ে দেওয়া তার ভাইকে, কিন্তু সে সাহসটা হলো না, কারণ তার মা তাকে মারতে পারে। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়েছে ফটিকের। ছেলে মানুষই, বদ বুদ্ধি তো আসবেই। কি উদয় হয়েছে? প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গোড়াইতে আরম্ভ করা যাক, মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়িয়ে দেওয়া যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মানে ঠেলা হেইও, সাবাস জোয়ান হেইও। গুড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হয়ে গেল। অর্থাৎ সেই গুড়িটা সমেত কিন্তু ঘোরানো হয়ে গেছে মাখনকে। মাখন তো ওই গুঁড়িটা থেকে উঠেনি, আর থালি তো লেগে গেছে তার। খেলার আরম্ভেই এইরূপ আশা অতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক কিছু শশব ব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল। আমাকে মেরেছিস, একেবারে দেখো, অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখী মানে ঘরের অভিমুখে গমন করিল। ঘর গেল, দেখো খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটাগত কাশ উৎপাদন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গড়া চিবাইতে লাগিল। এমন সময় এক বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। তাহলে এই বিদেশি নৌকা পরে আসছি, তো এতটি পর্যন্ত প্রথম ধাপ তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা কি দেখলাম?
বালক দিকে সর্দার ফটিক কী করছে? ফটিক একটা খেলা কিন্তু তার ভাবনায় উদয় হয়েছে, কিন্তু মাখনলাল তার কনিষ্ঠ, সেই খেলাটা কিন্তু বাধা দিতে আসছিল, মাখনকে শুদ্ধ কিন্তু গড়িয়ে দিয়েছে। এরপর মাখন কাঁদতে কাঁদতে তার বাড়িতে গেছে। এরপর কি হয় দেখো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গফ এবং পাকা চুল লইয়া বাহির হয়ে আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়িটা কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে সে নির্দেশ করলো কাহারও বুঝিবার সাধ্য হইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথায়? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবরে তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিল। তো মনে রাখবে, এই চক্রবর্তী, ফটিক চক্রবর্তী, এই চক্রবর্তী বলতে তাদের বাড়িতেই যাচ্ছে কিন্তু সেই ব্যক্তি, ফটিকের মামা, পরে আমরা জানতে পারবো। অবিলম্বে দেখো বাঘা বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আড়কলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিকে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চরকষা দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিকে সবেগে নাড়া দিয়ে তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু সেই কাঁচা পাকা বাবু অর্থাৎ ফটিকের মামা ঘরে ঢুকছে। এই ফটিকের মা কিন্তু, যেহেতু তার দাদা এসেছে এতদিন পর, তাই কিন্তু এই যাত্রায় ফটিক কিন্তু বেঁচে গেল মারের হাত থেকে। দেখো, ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা, পশ্চিমে কাজ করিতে গিয়াছিলে। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হয়েছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাহার তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। ভগিনী মানে বোন, ঠিক আছে? তাহলে বিশ্বনাথ বাবু, ঠিক আছে? বিশ্বনাথ বাবু কার দাদা ছিল? ফটিকের মায়ের, ওকে? আর ফটিকের মামা। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে, মানে বিদায় নেবার 2-1 দিন আগে, বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা কীরকম হচ্ছে, মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যা অনুরাগের বিবরণ শুনিলেন। অর্থাৎ ফটিক যে পড়াশোনা করছে না, উচ্ছৃঙ্খলতা, আর আমাদের মাখন কিন্তু খুব ভালো পড়াশোনা করছে, এটা শুনলেন। তার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিকে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। আচ্ছা দেখো, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিকে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলে ফেলিয়া দিতে পারে বা মাথা ফাটিয়ে দেয়, কি একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়। যাই হোক, তথাপি ফটিকের বিদ্যা গ্রহণের জন্য এতাদৃষ্ট আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তার রাত্রে নিদ্রা হয় না, অর্থাৎ তার রাত্রে ঘুম হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমেত সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদ্রিক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল। নে মাখন, নে, আমার যত ছিপ আছে, ঘুড়ি আছে, লাঠি আছে, তোকে দিয়ে গেলাম। এগুলো সব আমার সম্পত্তি। কারণ সে তো এখন কোথায় যাবে? কলকাতা যাবে। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। কিন্তু মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। মামি কি ভাবছে? মামির নিজেরই 3টে সন্তান, 3টেই তো সন্তান, হ্যাঁ, 3টে সন্তান। এই 3 ছেলেকে নিয়ে তিনি নিজেই কিন্তু সংসার চালাতে পারছেন না, আবার একটা নতুন পরিবার বৃদ্ধি, এতে মামি মনে মনে ক্ষুণ্ণ হলেন। দেখো, নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটা 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াগাঁয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়।
দেখো এই সময় 13 বছর বয়সটা এমন একটা দুরন্তপনার সময়। এই বয়স না কারো কাজে লাগা যায়, না কোনো কিছু কাজেতে আসে, না কারোর ভালোবাসা পাওয়া যায়। এইটা এমন একটা সময়, এই সময়ে ছেড়ে দিলে চারিদিকে ঘুরে বেড়ায় মানুষ, মানে ছোট ছেলেরা ঘুরে বেড়ায়, জ্বালাতন করে, একে অপরকে মারধর করে। তো এটাই বলেছে, কবি বলছেন যে 13 বছরের অপরিচিত অশিক্ষিত পাড়া গাঁয়ে ছেলে সারিয়ে দিলে কীরকম একটা বিপ্লবের সম্ভাবনা আছে। বিশ্বম্বর দেখো বলছে, বিশ্বম্বরে এত বয়স হলো তবু কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে। বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। দেখো কবি লাইনটা তুলেছে, দেখো কি সুন্দর। শোভাও নাই, কোনো কাজেও লাগে না। না 13 বছরের ছেলেকে দেখতে ভালো লাগে, না কোনো কাজে লাগে, না কোনো স্নেহ উদ্রেক হয়। ছোট্ট ছেলেদেরকে তো সবাই স্নেহ করে, 13 বছরের ছেলেকে কেউ স্নেহ করে না। 13-র পর যখন বয়স হয়ে যায় তখন সে উপার্জন করতে পারে, তখন কিন্তু সবাই তাকে ভালোবাসে। কিন্তু এই 13 বছর বয়স এমন একটা সময়, তাকে কেউ স্নেহ করে না। বা এমন 13 বছর বয়স, এই বয়সে কোনো বড় লোকের সাথে, বড় লোক তাদের সাথে কোনো কথাও বলতে পারে না, না কোনো ভালো কথাও বলতে পারে না। সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নহে, তার মুখে আধো আধো কোথাও ন্যাকামি, পাকা কোথাও জ্যাঠামি, এবং কথামাত্রই প্রগবলতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। দেখো এই 13 বছর বয়স এমন একটা সময় যেখানে হচ্ছে ছোট্ট ছেলেরা বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি, তাই কাপড় চোপড়ের কিন্তু প্রচুর দরকার। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে, তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়ে যায়। সেই লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনে অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। লেখক এমনটাই মনে করেছেন। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। কে খাপ খাইতেছে না? ফটিক। ঘর গ্রামে ছিল, গ্রামে ঠিক ছিল, কিন্তু শহরে এসে কিন্তু সে বুঝতে পারছে সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে কিংবা স্নেহ কিংবা সখ্য লাভ করিত, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। অর্থাৎ বলছে এই সময় সে যদি কারো কাছে একটু ভালোবাসা পেত, মাতৃস্নেহ পেত, তার মামি যদি তাকে একটু ভালোবাসতো, তাহলে কিন্তু কী হতো, সে আত্মবিকৃত হয়ে যেত। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতোই হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। কবি অনুভব করেছেন যে এই 13 বছর বয়স, মাতৃভবন ছাড়া কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক যন্ত্রণা। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাকে পদে পদে কাঁটার মতো বিঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনের ধারণা হইতে আরম্ভ হয়। ফটিক মনে করে নারী জাতি, অর্থাৎ যে নারী জাতিরা কোনো নিশ্চয় স্বর্গের তুল্য নারী হইতে আরম্ভ করে, কারণ অতএব তাহাদের নিকট উপেক্ষা হইতে অত্যন্ত দুঃসহ বোধ হয় তার। দেখো মামি স্নেহহীন চক্ষে সে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মামি কিন্তু তাহাকে একেবারেই স্নেহ করতো না। এইটে ফটিকের সবচেয়ে বড় বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়াই মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহারই সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িবার সেই সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতশ্রেণী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত, সেগুলো এখন ফটিকের মনে পড়ছে। ফটিক এখন যখন গ্রামে থাকতো, ফটিক এইসব কাজ করতো। চারিদিন ঘুরে বেড়াতো, নদী তীরে ঘুরে বেড়াতো, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিত, সাঁতার কাটিত, সংকীর্ণ স্রোতস্বিনী নদীতে সে স্নান করতো। তার স্বাধীনতা ছিল সব কিছুতেই। তার মা তাকে সব সময় বকিত,
তো তার মা নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা কন্দন সেই লজ্জিত সংকীর্ণ শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। এদিকে স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। কে চাহিয়া থাকতো? ফটিক। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে তা সহ্য করিত। এক গাধার মতো মার সহ্য করত। কে? ফটিক। ছেলেদের যখন খেলিবার ছুটি হইতো তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলির ছাদ নিরীক্ষণ করিত। যখন এই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিতে যাইতো, তার চিত্ত অধীর হইয়া উঠত। সেও তো খেলতো এক সময় গ্রামে। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে যাব। মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনও ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তাহার উপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অর্থাৎ তার যে মামাতো ভাই, তার সাথে যে সম্পর্ক আছে, অর্থাৎ ফটিকের যে সম্পর্ক আছে ফটিকের সাথে, সেটাও প্রকাশ করিতে লজ্জাবোধ করত। এবং অন্যান্য ছেলেদের থেকে তার যে মামাতো ভাই, তারাও বেশি হাসি ঠাট্টা করত ফটিককে নিয়ে। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া বলিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সঙ্গে মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। সে বুঝতে পারল মনে মনে, আমি যদি এই একদিকে বই হারিয়ে ফেলেছি, একদিকে আমি জ্বালাতন করছি সবাইকে, আবার যদি জ্বর হয়, ডাক্তার, টাকা পয়সা নষ্ট করবে সে, আবার অনর্থক উপদ্রব করা হবে মামির প্রতি। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে, এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে অর্থাৎ সকালবেলা ফটিককে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধানও পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাওয়া বিশ্বম্বরবাবু এবার পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়েছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত ভিজে, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, লাল বর্ণ হয়ে গেছে, লাল চোখ লাল মুখ। থরথর করিয়া সে কাঁপিতেছে। কে কাঁপছে? ফটিক। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহার অন্তঃপুরে লইয়া গেলেন। অন্তঃপুর মানে ঘরের ভিতরে লিয়ে গেলেন। মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত অনেক খিটমিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল, উল্টো পাল্টা করে কথা বলছিল, কারণ তার জ্বর। বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। এবার বিশ্বম্বরবাবু বেগতিক অবস্থা দেখে চিকিৎসক নিয়ে এলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একেবারে উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকায়া বলিল, মামা, আমার ছুটি হয়েছে কি? দেখো, একদিকে ফটিকের বাড়াবাড়ি অবস্থা, ছুটি, এখানে কবি বলছেন যে মামা আমার ছুটি হয়েছে কি, এখানেই ছুটি গল্পের নামকরণের সার্থকতা। দেখো,
কেন গোটা গল্পটা জুড়ে এত তো জিনিস ছিল, ফটিক বা অন্যান্য নাম দেওয়া যেতে পারতো, কেন কবি ছুটি গল্পটাকেই নামকরণ করলেন ছুটি? এখানে ছুটি অনেকগুলো অর্থে প্রকাশ পাচ্ছে। ছুটি বলতে তার একদিকে শারীরিক অবস্থা খারাপ, সে কি এবার মারা যাবে, সেই ছুটি, নাকি এখানে সেই স্কুলের ছুটি শেষ হয়েছে সেই ছুটি জিজ্ঞাসা করতে চেয়েছে, সেটাই তোমরা কমেন্টে জানাবে। বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বলিতে লাগিল, দেখো মা, আমায় মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের দিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিনও কেটে গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, ফটিকের অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না। এই খালাসি কথার অর্থ কি? যারা মালপত্র বহন করে কোথায় নৌকাতে, ঠিক আছে? তো সেই সময় সে কিন্তু একটা গান শুনেছিল, দেখো, এক বাও মেলে না, দো বাও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইতেছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণ করুণ সুরে জল মাপিতেছে, তাদেরই অনুকরণ করছে আর কি। এবং দেখো, যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া, কোথাও তাহার তল পাইতেছে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরূপে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভরবাবু বহু কষ্টে তাহার শোক উচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপ ধর রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি। অর্থাৎ এই যে শেষ কথা, এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি, এর মনে হলো ফটিক কিন্তু স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করছে, অর্থাৎ সে কিন্তু এখন মারা গিয়েছে। তো এখানেই কিন্তু এই ছুটি গল্পের নামকরণের সার্থকতা কবি এখানেই তুলে ধরেছেন। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই বলো। তো এই প্রসঙ্গে এর যে গুরুত্বপূর্ণ সাজেশন, কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আনবো। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটু বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে গল্পটা। তো এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থকতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি গল্পই কিন্তু অত্যন্ত ভালো, যদি ভালো করে পড়তে পারো। এছাড়াও তোমাদের তেলেন্দ্রপদ আবিষ্কার, পাশাপাশি অন্যান্য যে গল্পগুলো আছে সেগুলো আমরা অডিও বুক হিসেবে এরকমভাবে যদি তোমরা চাও তো অবশ্যই একটা কমেন্ট করে দাও, তো আমরা কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব সংক্ষেপে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। তো এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।